আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিজিবিকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার, সীমান্ত ব্যাংক, জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ। রামপাল সহ ভারতের সাথে করা সরকারের সব চুক্তি দেশবিরোধী বললেন খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা। প্রাণ ভিক্ষার বিষয়ে আরও সময় চান মীর কাসেম। কামরুল মোজাম্মেলের আদালত অবমাননা ও জরিমানার পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 6 দিনের রিমান্ডে রিশার খুনি ওবায়েদ। সর্বোচ্চ শাস্তির দাবিতে উইলস লিটল স্কুলের সামনে বিভিন্ন সংগঠনের কর্মসূচি। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত। জঙ্গিবাদ ও সন্ত্রাস নিয়ন্ত্রণের পাশাপাশি সীমান্ত রক্ষায় শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য বিজিবিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর পিলখানায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জন্য সীমান্ত ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন। জঙ্গিবাদ নির্মূলে ছেলে মেয়েদের প্রতি নজর রাখতে বাবা মায়েদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির জন্য সীমান্ত ব্যাংক নামে নতুন একটি ব্যাংকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় প্রধানমন্ত্রী সীমান্ত ব্যাংকের প্রথম গ্রাহক হিসেবে চলতি হিসেব খোলেন। বিজিবি সদস্যবৃন্দ, আপনার শৃঙ্খলা, আনুগত্য ও নিষ্ঠার সাথে কাজ করে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিজিবির সুনামকে অক্ষুণ্ণ রাখবেন। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দেশ ও জাতির স্বার্থ রক্ষা উন্নয়নে আরও নিবেদিত হবে। জঙ্গিবাদ সন্ত্রাস দমনে সমস্ত জাতি ঐক্যবদ্ধ। এখানেও আপনারা যারা উপস্থিত সকলেরই একটা দায়িত্ব রয়েছে যে আমাদের ছেলেমেয়েরা কেউ যেন এই জঙ্গিবাদের সাথে যুক্ত না হয়। প্রতিটি অভিভাবকের কাছে আমার সেই আহ্বান যে নিজের ছেলে মেয়ে কী করে, কোথায় যায়, কাদের সঙ্গে মিশে, কী পড়াশোনা করে সেগুলি সম্পর্কে খবর রাখা। সন্ত্রাসী কর্মকাণ্ড করে ইসলামকে হেয় ও প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। ইসলাম শান্তির ধর্ম। এই ধর্ম কখনো হত্যাকাণ্ডকে সমর্থন করে না। হত্যার পথ ইসলামের পথ না, শান্তির পথ ইসলামের পথ। কিন্তু দুর্ভাগ্য যে আজকে যারা এই ঘটনাগুলি ঘটাচ্ছে তারা সব থেকে ক্ষতি করছে ইসলাম ধর্মে। পবিত্র এবং শান্তির ধর্মকে আজকে তারা প্রশ্নবিদ্ধ করে তুলছে। কাজে এই পথ পরিহার করে সবাই যেন সুস্থ পথে ফিরে আসে, এই জন্য সকলের যার যার কর্মস্থানে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। নতুন এই ব্যাংকে বিজিবির জন্য ঈদের উপহার হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, সীমান্তে বিজিবির কঠোর অবস্থানের ফলে চোরাচালান সহ বিভিন্ন অপরাধ কমে এসছে। সীমান্তরক্ষী বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। জ্যোথিকা ঘোষ, বাংলাভিশন, ঢাকা। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র সহ ভারতের সাথে করা এই সরকারের সব চুক্তি দেশ ও জনগণের স্বার্থ বিরোধী বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ক্ষমতায় টিকে থাকতে বিএনপি কারো সঙ্গে চুক্তি করেনি স্মরণ করিয়ে দেন বিএনপি চেয়ারপারসন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বেগম খালেদা জিয়া এসব কথা বলেন। আলোচনার মাধ্যমে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা বুঝে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। দেশে ন্যায় বিচার নেই বলেই জঙ্গিবাদের উত্থান হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন। আমরা শুনতে পাই বা দেখতে পাই, সেগুলো কিন্তু একটাও দেশের পক্ষে বা দেশের জনগণের স্বার্থের পক্ষে নয়। সমস্ত কিছু করা হচ্ছে কিন্তু দেশের স্বার্থ বিরোধী, দেশের জনগণের বিরোধী এই চুক্তিগুলি করা হচ্ছে। এবং কি সেই চুক্তিগুলি, সেগুলো কিন্তু সবাই জানে না, আমরাও জানি না কি করা হচ্ছে। এই রামপাল প্রজেক্ট, তারা এটা নিয়ে অনেক করেছেন, ব্যঙ্গ করেছেন, অনেক কথাবার্তা বলেছেন, আজে বাজে কথা বলেছেন, কিন্তু আমরা যা যা বলেছি কোনো পয়েন্টের তারা সঠিক উত্তর দিতে পারে নাই। এবং আমি বলবো, এখনো বলবো, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র এটা এখানে হওয়া উচিত নয়। তাহলে ওই অঞ্চলের ব্যাপক ক্ষতি হবে, ব্যাপক ক্ষতি হবে। এমনি ওই অঞ্চলে আপনারা জানেন একবার সিডো হয়েছে, একবার আইলাভ হয়েছে, আর এটা যদি হয় তাহলে আমাদের সুন্দরবন শেষ হয়ে যাবে।
এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানিয়েছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় দলের মহাসচিব বলেন, নির্যাতন নিপীড়ন চালিয়ে বিএনপিকে নির্মূলের চেষ্টা চালাচ্ছে স্বৈরাচারী সরকার। সকাল থেকেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শেরেবাংলা নগরের মাজারে ঢল নামে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষের। বেলা 11:30টায় আসেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের সিনিয়র নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্ভাগ্য আমাদের, আজকে সেই গণতন্ত্র সম্পূর্ণ অনুপস্থিত। দেশ এখন একটা গণতন্ত্রবিহীন অবস্থার মধ্যে দিয়ে চলছে। স্বৈরাচারী শাসকেরা তারা একদিকে জনগণের অধিকারকে হরণ করেছে, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয় দলের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে বিএনপিকে নির্মূল করে দিতে চায়। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপি জনগণের সমর্থিত রাজনৈতিক দল, সেই কারণে বিএনপি কখনোই পরাজিত হবে না। বিএনপি প্রতিবারই বিভিন্ন বাধা বিপত্তি উপেক্ষা করে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে বিএনপি উঠে দাঁড়িয়েছে। এবারও ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সক্রিয় সহযোগিতায় বিএনপি অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হবে। পরে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। জঙ্গি বিরোধী জাতীয় ঐক্যের স্বার্থে যে কোনো দলের সাথে আলোচনায় প্রস্তুত বিকল্পধারা বাংলাদেশ, জানিয়েছেন দলটির প্রেসিডেন্ট অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বি চৌধুরী বলেন, সরকার দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেও ঐক্য প্রক্রিয়ায় বিরোধী দলকে যুক্ত করতে অনাগ্রহ প্রকাশ করেছে। এতে ঐক্য সম্পূর্ণ হবে কিনা এই প্রশ্ন তোলেন তিনি। শীর্ষ জঙ্গিদের জীবিত ধরতে না পারলে মূল রহস্য বের করা কঠিন হবে বলেও মত দেন বিকল্পধারার প্রেসিডেন্ট। জঙ্গি দমন নিয়ে সবার সাথে আলোচনার উদ্যোগ নিতে সরকারকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানতে আরও সময় চাইলেন মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মীর কাশেম আলী। বেলা 11টার দিকে কাশিমপুর 2 কারাগারে জেল সুপার প্রশান্ত কুমার বণিক মীর কাশেমের সাথে দেখা করতে গেলে তাকে প্রাণ ভিক্ষার বিষয়ে প্রশ্ন করলে তিনি এ বিষয়ে আরও সময় চান। পরে জেল সুপার সাংবাদিকদের বলেন, প্রাণ ভিক্ষার বিষয়ে বিকেলে আবারও তার কাছে জানতে চাওয়া হবে। এর আগে গতকাল মীর কাশেম আলীর সঙ্গে দেখা করেন তার পরিবারের 9 সদস্য। এদিকে মীর কাশেমের মামলা বিষয়ে আদালত অবমাননা করায় 2 মন্ত্রীকে করা অর্থদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে 54 পৃষ্ঠার এ রায় দিয়েছেন আপিল বিভাগ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মন্ত্রী হিসেবে নেওয়া শপথের বরখেলাপ করেছেন বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে। আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের সর্বোচ্চ আদালতের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন তারা। গত 27 মার্চ আদালত অবমাননায় দোষী সাব্যস্ত করে 2 মন্ত্রী 50,000 টাকা করে অর্থদণ্ড দিয়েছিলেন আপিল বিভাগে। অনাদায়ে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড। যুদ্ধাপরাধী মীর কাশেমের চূড়ান্ত রায়ের আগে সর্বোচ্চ আদালতকে নিয়ে করা মন্তব্যের জন্য 2 মন্ত্রী নিঃশর্ত ক্ষমার আবেদন প্রত্যাখ্যান করে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ রায় দিয়েছিলেন। নিরাপত্তা হুমকি থাকুক বা না থাকুক, আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকবে। ঈদ সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সাথে সমন্বয় সভার পর একথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে পুলিশ মহাপরিদর্শক, র্যাব ও বিজিবির মহাপরিচালক, ডিএমপি কমিশনার সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিজিএমইএ ও বিকেএমইএ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের জামাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবে। ঈদের রাজধানীতে 23টি পশুর হাট বসবে। পশুর হাট ও শপিং মলগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মহাসড়কে চাঁদাবাজি বন্ধেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে, থাকছে ওয়াচ টাওয়ারও। এছাড়া পোশাক শ্রমিকদের বেতন ভাতা 10 সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই ইনফরমেশনের ভিত্তি করে আমরা প্রত্যেকটা ঈদগাহে ঢাকা শহরে প্রতি মহল্লায় ঈদের জামাত হয়ে থাকে। আমাদের ভলান্টিয়ার, আমাদের নিরাপত্তা বাহিনী সবাই সজাগ থাকবে।
আর যেখানেই আমাদের প্রয়োজন হবে সেখানে ওই আর্চওয়ে এবং অন্যান্য মানে চেকিংয়ের আমরা ব্যবস্থা করব। সিকিউরিটি থ্রেড আছে কিনা না আছে, আমরা থাকুক আর না থাকুক আমরা প্রস্তুত রয়েছি। রাজধানীর ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলায় গ্রেফতার ওবায়দুল খানকে 6 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় রমনা থানা পুলিশ। আবেদনে বলা হয়, রিশা হত্যার মূল রহস্য এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা এসব বিষয়ে বিস্তারিত জানতে ওবায়দকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে আদালত তার 6 দিনের রিমান্ড মঞ্জুর করে। ওয়েলস লিটল ফ্লাওয়ার স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী রিশাকে হত্যার ঘটনায় বুধবার সকালে নীলফামারীর ডোমার থেকে ওবায়দুলকে গ্রেফতার করা হয়। এদিকে রিশার খুনি ওবায়দের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে। বৃহস্পতিবার স্কুলটির সামনে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ ও উদীচী শিল্পী গোষ্ঠী। অনুষ্ঠানে দেশের সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেন আয়োজকরা। ঈদে ঘরে ফেরা মানুষের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হচ্ছে 10 সেপ্টেম্বরের টিকিট। রাজধানী কমলাপুর রেল স্টেশনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন প্রত্যাশীরা। তবে টিকিটের কৃত্রিম সংকটের অভিযোগ তুলেছেন কেউ কেউ। পূর্ব ঘোষণা অনুযায়ী কমলাপুর স্টেশনে সকাল 8টায় শুরু হয় 10 সেপ্টেম্বরের টিকিট বিক্রি। তবে লাইনের প্রথম দিকে দাঁড়িয়েও এসি টিকিট না পেয়ে হতাশ হতে হয়েছে অনেককেই। কাউন্টার খোলার পরে প্রথম যে কাস্টমার টিকিট নিতে গেছে, এসি চাইছে, বলছে যে এসি শেষ। আমরা এখানে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, যদি এক পাও না আগাই তাহলে এসি শেষ কিভাবে শেষ হলো? কাউন্টারে দায়িত্বরতরা বলছেন সবাই এসি টিকিট দাবি করায় এ সংকট দেখা দিয়েছে। প্রত্যেকটা ট্রেনের টিকিট 4টা কাউন্টার থেকে, শুধু এক কাউন্টার থেকে না। ওনারা ভাবে যে আমি প্রথম দাঁড়াইছি, টিকিট গেল কোথায়? সমস্যাটা এখানে, বুঝতে পারছেন? নারী যাত্রীদের ভোগান্তি ছিল আরও বেশি। টিকিট বিক্রেতাদের কাছে অনেককে অপমানিত হতে হয়েছে। ওনার বেশভূষাই তো বোঝা যাচ্ছে, এটা গেটআপ দেখে বোঝা যাচ্ছে না উনি কি এসির যাত্রী কিনা নরমালের যাত্রী। ওরা এই কথা বলবে কেন? এসি টিকিট ওই আপনার কাপড় চোপড় ভালো না ময়লা। তবে ঈদে ঘরে ফেরা বলে কথা, তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকিট পেয়ে শেষ হাসি ছিল যাত্রীদের মুখেই। 12টার দিকে আসা এখানে রয়েছে, এখান থেকে টিকিট এখন পাইছি, এখন ভালো হয়েছে, ভালো লাগছে। এদিকে রেল কর্তৃপক্ষ বলছে সীমিত সম্পদ কাজে লাগিয়ে যাত্রীদের চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব হচ্ছে না। প্রত্যেক স্টপেজে আপনার আছে কোটা বরাদ্দ, সেই কোটা কিন্তু কম। লোকাল এরিয়ার লোক যদি বলে যে আমাকে এসি টিকিট দিতে হবে, আমি দিতে পারবো না, তাকে নিতে হবে একদম লাস্টে ডেস্টিনেশন টিকিট। আসছে বছরগুলোয় রেলে যাত্রী ভোগান্তি আরও কমে আসবে বলেও আশা করেন তিনি। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরাতে ব্যর্থ হলে রবিবার থেকে ভিসির অপসারণে মাঠে নামবে ব্যবসায়ী ঐক্য ফোরাম। পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের সামনে সমাবেশে ঘোষণা দেন ফোরাম নেতারা। হলের দাবিতে আন্দোলনের নামে পুরান ঢাকায় জনদুর্ভোগ আর সহ্য না করার হুঁশিয়ারিও দেন তারা। তাদের সাথে শরিক হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ এবং জাপা নেতারাও। এদিকে হল প্রতিষ্ঠার আন্দোলন সফল করেই ঘরে ফেরার পাল্টা ঘোষণা দিয়েছে জগন্নাথের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল প্রতিষ্ঠার দাবির প্রতিবাদে সমাবেশ করে ব্যবসায়ী ঐক্য ফোরাম। এতে অংশ নেয় এলাকার সামাজিক ও ব্যবসায়িক সংগঠনগুলো। বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নেতারাও। তোমরা যে হলটি চাচ্ছ, যেখানে কেন্দ্রীয় কারাগার অবস্থিত, সেটা সম্ভব নয়। কারণ আমার এই পুরাতন ঢাকা শহরের ছোট্ট ভাই বোনেরা তারা নিঃশ্বাস ফেলতে পারে না। আমরা বিভিন্ন দল করতে পারি, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন জায়গায় ব্যবসা নিয়ে অবস্থান করতে পারি, কিন্তু ঢাকার প্রশ্নে, আমাদের ইতিহাস ঐতিহ্যের প্রশ্নে আমরা রাস্তায় নামতে। বক্তারা বলেন, হল নয়, সেখানে তৈরি করতে হবে খেলার মাঠ, বিনোদন কেন্দ্র সহ বঙ্গবন্ধুর নামে জাদুঘর। আমরা কখনো গ্যাঞ্জামে যেতে চাই না, আমরা বলতে চাই এইখানে হল হবে না। এবং আপনার ছাত্রদেরকে ব্যারাকে নিয়ে আসেন, আমরা আপনার হলের জন্য সর্বাত্মক সাহায্য করব। নতুবা আগামী পরশুদিন আপনার পদত্যাগের জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুরান ঢাকার সকল ব্যবসায়ী দুপুর 12টা পর্যন্ত এই নরপিশাচ এবং লবি ভিসির পদত্যাগের দাবিতে আমরা পুরান ঢাকার ব্যবসায়ীরা ধর্মঘট করব আগামী শনিবার।
এদিকে হলের দাবিতে টানা ৩১ দিনের মতো কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে তারা। আগামী শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রয়েছে তাদের গোলটেবিল আলোচনার কর্মসূচি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এ পর্যায়ে নিচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। সিঙ্গাপুরে জিকা ভাইরাস আক্রান্ত ১৫৫ জনের মধ্যে ১০ বাংলাদেশি শনাক্ত, নিশ্চিত করেছেন হাই কমিশনার। সুন্দরবনের ভারত সীমান্তে ট্রলার ডুবিতে নিহত ৭ বাংলাদেশি জেলের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সিঙ্গাপুরে ১০ বাংলাদেশি শ্রমিক জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুবুজ্জামানের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হাই কমিশনার জানান, আক্রান্তদের মধ্যে মৃদু মাত্রায় জিকা ভাইরাসের লক্ষণ দেখা গেছে। তাদের মধ্যে কেউ কেউ এরই মধ্যে সেরে উঠেছেন। বাংলাদেশ হাই কমিশন এ বিষয়ে সিঙ্গাপুরের স্বাস্থ্য দপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলেও জানান হাই কমিশনার মাহবুবুজ্জামান। এর আগে রবিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার পর্যন্ত দেশটিতে ১৫৫ জনের শরীরে জিকা ভাইরাস পাওয়া গেছে, যাদের বেশিরভাগই বিভিন্ন দেশের নির্মাণ শ্রমিক। সুন্দরবনের হিরন পয়েন্টে ট্রলার ডুবিতে নিহত ৭ বাংলাদেশি জেলের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। বিকেলে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে লাশগুলো হস্তান্তর করা হয়। ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যদের কাছ থেকে মরদেহ বুঝে নেন ভোমরা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার সিরাজুল গনি। তবে লাশ হয়ে ফিরে আসা জেলেদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ৩০ আগস্ট দক্ষিণ ২৪ পরগনায় সমুদ্র থেকে চট্টগ্রামের এমভি নূরে আলম ফিশিং ট্রলারটি অর্ধডুবন্ত অবস্থায় উদ্ধার করে ভারতীয় কর্তৃপক্ষ। এই ট্রলার থেকে জেলেদের গলিত লাশ উদ্ধার করা হয়। এর আগে ঝড়ে নিহত ৩ ভারতীয় জেলের মরদেহ ১৮ আগস্ট বিএসএফ এর কাছে হস্তান্তর করে বিজিবি। চাঁদপুর শহরে তেলের ট্যাঙ্ক লরি বিস্ফোরণে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৮ জন দগ্ধ সহ অন্তত ২০ জন আহত হয়েছে। গুরুতর ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার রাত ১২টায় বঙ্গবন্ধু সড়কে পদ্মা ডিপোর এক ডিলারের কাছে গাড়ি থেকে তেল সরবরাহ করা হচ্ছিল। সে সময় বিকট শব্দে তেলের ট্যাঙ্কে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পাশের ৩তলা ভবন সহ আশপাশে ছড়িয়ে পড়ে। ভবনটির নিচতলায় কয়েকশো তেলের ড্রামে আগুন ছড়িয়ে পড়লে তা ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে দমকল বাহিনীর ৫টি ইউনিট ছুটে গিয়ে ৩ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ ৮ জনকে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর দগ্ধ ৬ জনকে পরে ঢাকা মেডিকেলে আনা হয়। নরসিংদীর ঘোড়াশাল, খুলনার গোয়ালপাড়া ও সিরাজগঞ্জের বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। সংস্কারের পর ৩টি বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকের পরে কথা জানান তিনি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, আগামী ডিসেম্বর থেকে এই কেন্দ্র ৩টি সংস্কার শুরু হবে। পুরোপুরি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে তৈরি করতে সময় লাগবে ১০ বছর। বিদ্যুৎ কেন্দ্র ৩টির সম্মিলিত উৎপাদন ক্ষমতা ১৫৬৩ মেগাওয়াট হলেও এখন সেই সক্ষমতা নেই। সরকারের নিজস্ব অর্থায়নে ৪৩,০০০ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ শুরুর মাস্টার প্ল্যান তৈরি হয়েছে এরই মধ্যে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, 3টি বিদ্যুৎ কেন্দ্রে ডুয়েল ফুয়েল অর্থাৎ তেল ও গ্যাসে চলার উপযোগী করে সংস্কার করা হবে। এ পর্যায়ে আবারও নিচ্ছে গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি। সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। ব্রাজিলের নতুন প্রেসিডেন্টের শপথ নিলেন তেমার। দিলমাকে অভিশংসনের প্রতিবাদে সমর্থকদের বিক্ষোভ ভাঙচুর। কটনি ওয়ার্শি হলেন টাইগারদের বোলিং কোচ। মাশরাফিদের সাথে থাকবেন 2019 সালের বিশ্বকাপ পর্যন্ত। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে।
শুরুতে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট পদ থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার প্রতিবাদে ব্রাজিলে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর করেছে দিলমা রুসেফের সমর্থকরা। তাকে অভিশংসনের পক্ষে সিনেটে রায়ের পরপরই দেশটির বেশ কয়েকটি শহরে বিক্ষোভে নামে তারা। এদিকে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইকেল টেমার। শপথ নেওয়ার পর টেলিভিশন ভাষণে ব্রাজিলের নতুন অধ্যায় সূচনার প্রতিশ্রুতি দেন নয়া প্রেসিডেন্ট। সেই সাথে বাজেট ও অবসর ভাতা সংস্কারের জন্য মন্ত্রিসভার সদস্যদের তাগিদও দেন তিনি। পরামর্শ দেন নতুন চাকরির সুযোগ তৈরি করারও। রুসেফের অবশিষ্ট মেয়াদ 2019 সালের 1 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। এদিকে বাজেটের অর্থ নিয়ে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় অভিশংসনকে কু হিসেবে আখ্যায়িত করেন সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফ। নিজেকে নিরপরাধ ও সৎ উল্লেখ করে অভিশংসনের কড়া সমালোচনা করেন তিনি। দিলমাকে ক্ষমতাচ্যুত করার পরই দেশটির রিও ডি জেনেরি ও সাও পাওলো সহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে প্রেসিডেন্ট তেমার বিরোধী বিক্ষোভ। ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ সমর্থকরা। অনেক জায়গায় আগুনও ধরিয়ে দেয় তারা। এবার দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। তুরস্কে সেনা ও নৌবাহিনীর 820 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইট বার্তায় এই তথ্য জানানো হয়। 15 জুলাইয়ের ব্যর্থ সেনা অভ্যুত্থানে তাদের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে এ যাবৎ 80,000 সরকারি কর্মকর্তা কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়। মেক্সিকোর অর্থায়নে যুক্তরাষ্ট্র লাগোয়া সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মেক্সিকো থেকে ফিরে অ্যারিজোনায় এক সমাবেশে হুঁশিয়ার করে তিনি বলেন, নির্বাচিত হলে 1,10,00,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করা হবে। এদিকে মেক্সিকো সফরে যাওয়া ট্রাম্পের প্রশংসা করে জনরোষের মুখে বক্তব্য প্রত্যাহার করেছেন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিতো। বলেছেন, মেক্সিকোর জন্য ট্রাম্প বড় ধরনের হুমকি। এছাড়া সীমান্তে দেয়াল নির্মাণে অর্থায়নের বিষয়টিও অস্বীকার করেন তিনি। জঙ্গি সংগঠন আইএসের হামলার শঙ্কায় মুসলমানদের মধ্যে বিভেদ ছড়ানোর মতো তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। আইএসের হুমকি মোকাবেলায় আস্থাহীনতা ও বিভেদ সৃষ্টির বদলে অস্ট্রেলীয়দের মধ্যে ঐক্য করার আহ্বান জানান তিনি। মধ্য আফ্রিকার দেশ গ্যাবনে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ করেছে বিরোধী দলীয় নেতা জিয়াও পিং এর সমর্থকরা। রাজধানী লিব্রেনভিলে সহিংসতা ছড়িয়ে পড়লে বিরোধী দলের প্রধান কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এতে দলের 2 কর্মী নিহত ও বহু আহত হয়েছে বলে দাবি করেছেন জিয়াও পিং। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমেন খেলার সংবাদ। ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হলেন ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালস। নতুন চাকরি নিয়ে কিংবদন্তি ক্যারিবিয়ান ফাস্ট বোলারও রোমাঞ্চিত। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশের প্রতিভাবান সব ক্রিকেটারদের সাথে কাজ করতে মুখিয়ে আছেন। বাংলাদেশ দলে 2019 সালের বিশ্বকাপ পর্যন্ত মাশরাফিদের সাথে থাকবেন ক্যারিবিয়ান ক্রিকেটের এই সাবেক নির্বাচক। বাংলাদেশের নতুন বোলিং কোচ হিসেবে গত কদিনে যে নামটি বারবার উচ্চারিত হয়েছে, সেই কোর্টনি ওয়ালসকেই বেছে নিয়েছে বিসিবি। তবে তাদের আনুষ্ঠানিক ঘোষণার আগেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানায় খবরটা। বোলিং কোচ হিসেবে এটাই প্রথম দায়িত্ব কিংবদন্তি ক্যারিবিয়ান ফাস্ট বোলারের। নতুন দায়িত্ব নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম নির্বাচক ছিলেন 54 বছর বয়সী ওয়ালস। গত মাসে শেষ হয় 2 বছরের চুক্তি। গত মে মাসে আগের বোলিং কোচ জিম্বাবুয়ের সাবেক ফাস্ট বোলার হিথ স্ট্রিক দায়িত্ব ছেড়ে দেওয়ার পর নতুন কোচের সন্ধানে ছিল বিসিবি, যেখানে শ্রীলঙ্কার চামিটা ফাস ও পাকিস্তানের আকিব জাভেদ দিয়ে শুরু হয় কোর্টনি ওয়ালসের সাথে বাতাসে ভেসেছে একই দেশের কোর্টনি অ্যাম্ব্রোস ও ওটিস গিবসন সহ দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ডের নামও। টেস্ট ইতিহাসে প্রথম বোলার হিসেবে 500 উইকেটের ল্যান্ডমার্ক পেরোনো ওয়ালস তার 17 বছরের ক্যারিয়ারে 132 টেস্ট খেলে 519টি ও 225 ওয়ানডে 227টি উইকেট শিকার করেন। বাংলাদেশ মালদ্বীপ প্রস্তুতি ম্যাচ। ভুটানের বিপক্ষে এফসি কাপ বাছাই ফুটবলের প্লে অফ সামনে রেখে আজ মালদ্বীপের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। মালেতে রাত 10টায় শুরু হবে ম্যাচটি। সাম্প্রতিক বাস্তবতা মেনে বাংলাদেশের নতুন কোচ টম সেন্টফিটও সন্তুষ্টি খুঁজছেন ড্রতে।
মালদ্বীপের বিপক্ষে ১৩ বছর ধরে জয় নেই বাংলাদেশের, বরং সর্বশেষ ২ ম্যাচে হারটা হয়েছে ৩-১ গোলে। দুই দলের ১২ ম্যাচ পরিসংখ্যানে ৪-৩ জয় ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ সর্বশেষ জয়টা পেয়েছিল ২০০৩ সালে ঢাকায় সাফ ফুটবলে। কাল মালেতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের নতুন কোচ টম সেন্টফিট বলেন, গত ২ বছরে মালদ্বীপ যে উন্নতি করেছে বাংলাদেশ তা পারেনি। দলের মূল সমস্যা স্কোরিংয়ে মনে করছেন বেলজিয়ান কোচ। বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম ম্যাচ সেন্টফিটের, যেখানে চোটের কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক মামুনুল ইসলাম। কার্ডের কারণে খেলা হচ্ছে না মিডফিল্ডার জামান ফুইয়ার। আর কোচ তো দলেই রাখেননি ৩ নির্ভরযোগ্য জুয়েল রানা, আতিকুর রহমান ও আমিনুর রহমানকে। এএফসি কাপের বাছাই পর্বে ওঠার প্লে অফে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় ভুটানকে মোকাবেলা করে ১০ সেপ্টেম্বর থিম্পুতে ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ বাছাই ফুটবল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই ফুটবলে আজ ব্রাজিল ও কাল আর্জেন্টিনা খেলবে ৭ম রাউন্ড। ব্রাজিল অ্যাওয়ে ম্যাচে রাত ৩টায় ইকুয়েডরকে ও আর্জেন্টিনা হোম ম্যাচে ভোর ৫:৩০টায় উরুগুয়েকে মোকাবেলা করবে। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা গত মার্চে খেলেছিল সবশেষ ম্যাচ। এরপর জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরে ব্রাজিল গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে, আর আর্জেন্টিনা ফাইনালে চিলির কাছে শিরোপা হারিয়ে বিদায় করে নিজ নিজ কোচ। ব্রাজিলে কার্লোস ডুঙ্গার জায়গায় তৃতীয় আর্জেন্টিনা জেরার্ডো মার্টিনের স্থলে এদগার্দো বাউজা দায়িত্ব নেন। ব্রাজিল কোচ তার প্রথম অ্যাসাইনমেন্টে দলের সেরা তারকা নেইমারকে পেয়ে আছেন স্বস্তিতে। নেইমার অলিম্পিক ফুটবলে ব্রাজিলকে জিতিয়েছেন অধরা স্বর্ণ। দলে নেই ইনজুরি সমস্যা। বিপরীত চিত্র আর্জেন্টাইন শিবিরে। সময়ের সেরা তারকা লিওনেল মেসি চোট নিয়ে আছেন অনিশ্চয়তায়। একই সমস্যায় কোচ বাউজার দলে নেই স্ট্রাইকার সের্জিও আগুয়েরো ও মিডফিল্ডার হাভিয়ের পাস্তেরে। বাছাই পর্বে ৬টি করে ম্যাচ শেষে উরুগুয়ে ও ইকুয়েডর সমান ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষ ২-এ, আর্জেন্টিনা ১১ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে ও ব্রাজিল ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। ওয়ালটন ইউআরই ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা ভিশন। জাতীয় হ্যান্ডবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাংলা ভিশন টাইব্রেকারে ডেইলি স্টারকে ৩-২ গোলে হারায়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় জয় পরাজয় নিষ্পত্তি হয় টাইব্রেকারে। বাংলা ভিশনের হয়ে মনিরুজ্জামান উজ্জ্বল, আহমেদ সরওয়ার ও সৈয়দ আব্দুল মুহিত